নেমে এখন বর্গভীমার মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি আরও একটি ট্রাভেল ব্লগের উদ্দেশ্যে। আগের পর্বে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা সকাল সকাল বাসজনীর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাস ট্রেন করে হাওড়া হয়ে মা বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজ তারই দ্বিতীয় পর্বে তোমাদের সামনে তুলে ধরব এই মন্দিরের কিছু ইনফরমেশন এবং ইতিহাস। কোথা থেকে আরম্ভ হলো এই মায়ের আবির্ভাব থেকে প্রচলন। অহংতে কথিয়ামি যত্র নশতি পাতকম তত্র গত্তা খনামুক্তং পাপা দুর্গা ভবিষ্যসি, অর্থাৎ যেখানে গমন করলে জীব ক্ষণকাল মধ্যে পাপ থেকে মুক্ত হয় এবং সকল পাপ বিনষ্ট হয়, তোমায় সে স্থানের মাহাত্ম্য বলবো। এই বলে বিষ্ণু বলেন, আস্তি ভারতবর্ষ দক্ষিণসাং মহাপুরী তমলিপ্তং সমাখাতাং গুরু তীর্থবরং বসে তত্র স্মাত্তা চিরাদে সমজ্ঞেশী মতপুরী জগাম তীর্থ রাজস্ব দর্শনার্থং মহাশয়। অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণে তমলিপ্ত মানে তম্রলিপ্ত নামে মহাতীর্থ আছে, তাতে গুরুতীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠ গমন করে। অতএব আপনি তীর্থরাজ্যে দর্শনের জন্য যেখানে যান, মহাদেব একথা শুনে তম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণ মন্দিরের দুটির মধ্যবর্তী সর্ষি নীরে অবগাহন করলে দক্ষ স্থির তার হাত থেকে মুক্ত হল। আমরা জাস্ট টোটো থেকে নেমে এখন বর্গভীমার মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। আজ প্রচণ্ড ভিড় এখানে, হয়তো মন্দিরে কিছু পুজো পার্বণ চলছে। আমরা এসে দাঁড়ালাম বর্গভীমা মন্দিরের সামনে। সতীর 51 পীঠের অন্যতম পীঠ তমলুকে দেবী বর্গভীমা। পুরাণ মতে এখানে দেবীর বাম পায়ের গুম্ফ অর্থাৎ গোড়ালি পড়েছিল। তমলুকের এই বর্গভীমা মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে নানান অলৌকিক কাহিনী। কথিত আছে তমলুকের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজের রাজত্বে প্রত্যেক দিন জ্যান্ত মাছের বরাদ্দ দেওয়া হয়েছিল এলাকার ধীবরদের। সেই মতে এক ধীবর রমণী রোজ জ্যান্ত শোল মাছের যোগান দিয়ে আসছিল রাজ পরিবারে। কিন্তু হঠাৎই একদিন এই ধীবর রমণী লক্ষ্য করেন তার জিয়ানো সবকটি মাছ মরে গেছে। তখন তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে মনের দুঃখে বনের মধ্যে বসে কাঁদতে শুরু করে দেন। কিছুক্ষণের পর সেখানে এক মহিলা এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ধীরব রমণী জানান তার সমস্যার কথা। এরপর ধীরব রমণীকে সেই মহিলা বলেন, সামনে কিছুটা এগোলে যে বন পড়বে সেখানে একটি জলের কুণ্ড রাখা আছে। সেই জল যদি মাছের গায়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে মাছগুলি ফের জ্যান্ত হয়ে যায়। পাশাপাশি এই কথা রমণী যাতে গুণাক্ষরে কাউকে না বলেন সে কথাও জানিয়ে দেন সেই মহিলা। তৎক্ষণাৎ ধীরব রমণী তা করে হাতে নাতে ফল পান। এবার থেকে তিনি রোজ রাজাকে জ্যান্ত শোল মাছ দিয়ে আসতে লাগলেন। বেশ কিছুদিন পর রাজার মনে সন্দেহ জাগে, রোজ কি করে ধীরব রমণী এইভাবে জ্যান্ত মাছের যোগান দিয়ে চলেছে। এমনকি অসময়েও এইভাবে জ্যান্ত মাছের যোগানের রহস্যটা কি তা জানতে ধীবর রমণীকে চাপ দিতে থাকেন রাজা। প্রথমে ধীবর রমণী কিছু বলতে না চাইলেও তাকে ভয় দেখিয়ে জোর করে রাজা আসল সত্যিটা জেনে নেন। রাজা ঠিক করেন তিনি নিজেই একবার হাতে নাতে পরীক্ষা করে দেখবেন। সেই মতে ওই ধীবর রমণীকে নিয়ে রাজা জলের কুণ্ডের কাছে গেলে দেখতে পান জলের কুণ্ড নেই, সেখানে পড়ে রয়েছে একটি
পাথরের উপর শিলাখণ্ড। সেই দিন রাজা স্বপ্নদোষে দেবীকে দেখতে পান। তারপর রাজা সেখানেই মন্দিরের প্রতিষ্ঠা করেন। আজকে দেবী বর্গভীমা রূপে পরিচিত। সেই পাথরের উপর শিলাখণ্ড আজও দেবী মূর্তি হিসাবে পূজিত হয়। আর সেই থেকেই আজও দেবী বর্গভীমার ভোগের অন্যতম পদ শোল মাছের টক। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। কথিত আছে সেই পুকুরের ডুব দিয়ে যে যা হাতে পেতেন তা মন্দিরের পাশে যে কেলিকদম্ভ বা কাঠকলকে গাছ রয়েছে সুতো দিয়ে বেঁধে দিতেন মনস্কামনা করে। মনস্কামনা পূরণ হলে তারা পুজো দিয়ে যান। তবে এই তমলুক এলাকায় বর্গী হামলার হাত থেকে রেহাই পায়নি। তবে বর্গীরা এই মন্দিরে ধ্বংস করতে এসে পিছুপা হন। পরে তারা এখানে পুজো দেন। কালাপাহাড় মন্দির ধ্বংস করতে এসে দেবীর পদতলে আশ্রয় নেন, ক্ষমা ভিক্ষা চান। এমনকি তমলুকের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ। সমস্ত কিছুকে গ্রাস করলেও কোনো প্রকার ক্ষতি হয়নি এই মন্দিরের প্রাঙ্গণ। কালী পুজোর দিন দেবী বর্গভীমার বিশেষ পূজা অর্চনা ব্যবস্থা করা হয়। মন্দিরের অন্যতম সেবায়েত অয়ন অধিকারী জানালেন, ওই দিন মাকে রাজবেশ পরানো হয়। তন্ত্রমতে এখানে পুজো হয়। ভোগে শোল মাছ ছাড়াও 5 রকমের মাছ, 5 রকম ভাজা, 5 রকমের তরকারি দেওয়া হয়। এছাড়া ভাত, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি, নানান পদের মিষ্টি প্রভৃতি থাকে। অবিভক্ত মেদিনীপুর জেলার শক্তির একমাত্র দেবী ছিল এই বর্গভীমা, অর্থাৎ দেবী বর্গভীমা ছাড়া আর কোনো শক্তির দেবতার পুজো হতো না। পরবর্তীকালে পুরোহিতদের বিধান অনুযায়ী আগে দেবী বর্গভীমার পুজো দিয়েই তবে অন্য পুজো শুরু করা যাবে। জেলা জুড়ে আজ সে প্রথা তেমনভাবে না থাকলেও আজও তমলুক শহরের বারোয়ারি দুর্গাপুজো বা কালী পুজোর আগে দেবী বর্গভীমার পুজো দেন তারা। এমনকি কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় রীতিমতো শোভাযাত্রা করে তমলুকের সমস্ত বারোয়ারি পুজো উদ্যোক্তারা দেবী বর্গভীমার পুজো দিয়ে তারপর তারা পুজো শুরু করেন।
তস্मै মিষ্টান্নময় বিদ্যান্নময় রজতিপতি দেবায় বিষ্ণবে নমঃ সম্প্রদান সর্বানন্দম সহিত শ্রীমদেবী গর্ভভীমা কালিকা নমামি কালিকে দেবী সুনাশিনীম নমামি শম্ভুবতীম চ নমামি ভবসুন্দরী রতিপ্রিয়া মহাদেবীম কালিকাং প্রণমাম মহামে ভোরগণ্যফলং বাদ্য দেবী বর্গভীমাকে নিয়ে অলৌকিক নানান কাহিনী থাকলেও ঐতিহাসিক দিক থেকেও কম গুরুত্বপূর্ণ নয়। মন্দিরের আরেক সেবায়েত সমীরণ অধিকারী বলেন, অবিভক্ত মেদিনীপুর জুড়ে যখন স্বাধীনতা আন্দোলনের ঢেউ, তখন তমলুকে এসেছিল সুভাষচন্দ্র বসু। তিনি বিপ্লবীদের সঙ্গে বৈঠক করার আগে দেবী বর্গভীমার কাছে আন্দোলনের সাফল্য কামনায় পুজো দিয়ে তারপর তিনি তার কর্মসূচিতে অংশ নেন। এখানে সকাল সকাল আসলে কাউন্টার থেকে মায়ের ভোগ গ্রহণ করতে পারবেন। কুপন টিকিট মূল্য 110 জন প্রতি। তার জন্য আসতে হবে সকাল 8টা থেকে 8:30-এর মধ্যে, না হলে আগের দিনও ফোনে বুক করতে পারবেন। ফোন নাম্বার 8670345688। প্রত্যেকটি ভোগ প্রসাদ মায়ের পুজোর ফুল দেওয়া হয়। মাকে যেই প্রসাদ দেওয়া হয় ভক্তদের সেটি দেওয়াই হয়। মায়ের ভোগের মধ্যে দুবেলা শোল মাছের টক, আর তার সঙ্গে থাকে আলু ভাজা, ডাল, সবজি ঘন্ট, শুক্তো, পোনা মাছ, শোল মাছ, চাটনি, পায়েস। আর শনি মঙ্গলবার বলি হলে তার প্রসাদ সেইভাবেই ভক্তদের দেওয়া হয়। যারা এখানে 110 টাকা দিয়ে কুপন সংগ্রহ করেছেন তাদের এখানে বসিয়ে খাবার বিতরণ করা হয়। তবে শুধুমাত্র কালী পুজো কিংবা দুর্গাপুজো নয়, দেবী বর্গভীমা সারা বছর ধরে পূজিত হয়ে আসছে। এখনো বহু দূর দূরান্ত ভক্তরা ছুটে আসেন মায়ের টানে। করোনাকালের পর থেকে কিছু বিধিনিষেধ রয়েছে এই মন্দিরের প্রবেশ ক্ষেত্রে। গর্ভগৃহে গিয়ে আগে পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম থাকলেও করোনা আবহাওয়ায় তা এখন বন্ধ। তবে এখনো ভক্তরা সকাল সন্ধ্যে দেবী বর্গভীমাকে দর্শন করতে পারবেন দূর থেকে। দূরত্ববিধি মেনে কুপন কেটে ভোগ খাওয়ার বন্দোবস্ত করেছে মন্দির কর্তৃপক্ষ। তমলুক শহরে যে কোনো শক্তির পুজো করার আগে যেমন দুর্গা, কালী, ফলহরিণী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, টটন্তী কালী, দেবী মা বর্গভীমার কাছে পুজো নিবেদন করতে হয়।
বর্গভীমা বা ভীমরূপে মাতা বঙ্গদেশে পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তর উগ্রতারা। তিনি পশ্চিমবঙ্গে তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরে প্রাণকেন্দ্র প্রতিষ্ঠিত রয়েছে। অনুমান করা যায় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। ভারতে অন্যতম জাগ্রত প্রধান শক্তিপীঠ। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ, যা প্রাচীন ধ্রুপদ বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করেছে। শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলায় অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিল যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করাবেন। ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন। স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপূজা, বাংলা নববর্ষ এবং কালী পুজো উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করেন। এই মন্দিরে প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও নিরামিষ হয় না। দেবীর প্রসাদ হিসাবে এখানে শোল মাছের রান্না বাধ্যতামূলক। বলির আচারটি যখন বাতিল করা হলেও বছরে একেবারে এখনো তা নয়। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম মা বর্গভীমা মন্দিরের ইতিহাস। এখানে আসতে হলে তোমাদের কি করতে হবে, শুধু তাই নয়, মনের থেকে যদি মাকে পুজো দিতে চাও অথবা মায়ের কাছে কোনো আবদার থাকে, তাহলে মা বর্গভীমাকে তোমাদের সব আহ্লাদ মনের কথা তার কাছে তুলে ধরো। মা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। তার জন্য মনে থাকা উচিত মায়ের প্রতি মন ভরা শ্রদ্ধা ও ভালোবাসা। এই মুহূর্তে আমরা তমলুক স্টেশনে এসে দাঁড়ালাম, কারণ ওখান থেকে মাতঙ্গিনী শহীদ মাতঙ্গিনী স্টেশনে যদি আমরা যেতাম হয়তো আমাদের 1.5 ঘন্টা চুপচাপ বসে থাকতে হতো, ফ্যান টেন নেই, কিছু নেই। তাই এই জন্যই আমাদের টোটোওয়ালা দাদা আমাদের বললো তমলুক স্টেশনে যেতে, এখানে একটু আরামে বসতে। এখান থেকে আমরা ফ্যানের তলায় বা ছায়া গাছের তলায় বসে একটু রেস্ট করে তারপরে আমরা খুব ভালোভাবে ট্রেনটা ধরতে পারবো। আমরা এই মুহূর্তে তমলুক স্টেশনে আছি। এটা হচ্ছে তমলুক স্টেশন। আমাদের প্ল্যাটফর্মটা দেখাবো। অসাধারণ প্ল্যাটফর্ম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার। ঠিক আছে, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আসবে। ঠিক আছে, 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে উঠবো। আমাদের ট্রেন অনেক দেরি আছে, এখন সবে 2:05 বাজে। আমাদের ট্রেন এখানে আসবে 3:36-এ আসবে, কি 3:20-তে আসবে। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে তমলুক স্টেশনে আছি। তমলুক স্টেশন থেকে আমরা যাব হাওড়ার ট্রেনে। বাবা বসে আছে ওখানে, ছেলে এবং মা ওরা ওখানে বসে আছে খাবার তলায়। তো তোমাদের আমি দেখাচ্ছি তমলুক স্টেশনটা। সো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টস করে জানিও। আর শুধু কমেন্টস করলে হবে না, প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে হবে। পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলবো না। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে আরও একটি নতুন ইনফরমেশন ব্লগে তোমাদের সাথে। আর আমাদের এই চ্যানেলটা মনে আছে তো, স্টুডিও ভিড ফিল্মস।